নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। সুখেন্দু শেখর রায় তো পদত্যাগ করেছেন। বিজেপি তাকে পুনরায় মনোনয়ন দেবে রাজ্যসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থী হিসাবে তিনি তার মেয়াদের বাকি সময়টা সংসদের উচ্চকক্ষে থাকবেন। সুস্মিতা দেব পদত্যাগ করেছেন। কোয়েল মল্লিক এই প্রতিবেদন যখন দেখবেন হয় করেছেন বা করবেন। রাজীব কুমার, সাগরিকা ঘোষ সহ অনেক সাংসদ, দেখুন কোয়েল মল্লিক পদত্যাগ করলে রাজ্যসভায় তৃণমূলের স্ট্রেংথ নেমে যাবে, 10-13 জন ছিল। তারপর ধরুন রাজীব কুমার, ধরুন মানেকা গুরুস্বামী, এরা যদি পদত্যাগ করেন, আর যারা সামিরুল ডেরেক বাদ দিয়ে আর যারা রাজ্যসভায় আছেন তারা থাকবেন। শোনা যাচ্ছে 10 জন সাংসদ বেরিয়ে আসবেন। মানে 13 জনের মধ্যে 3 জন তো পদত্যাগ করলো, বাকি রইল 10। সেখান থেকেও 6 থেকে 7 জন সাংসদ বেরিয়ে আসবেন। খবর মোটামুটি পাক্কা, সময়ের অপেক্ষা মাত্র। ঠিক যেভাবে আপের সংসদীয় দল ভেঙে গিয়েছিল, এই ঘটনার তার পুনরাবৃত্তি হবে। এখন মালা রায় সপরিবার দিল্লি চলে গিয়েছেন। একেবারে দক্ষিণ কলকাতা দিদিমণি দাঁড়াতেন, সেখানকার দুবারের সাংসদ, ছেলে মেয়ে স্বামী নির্বেদ রায়কে নিয়ে দিল্লি চলে গিয়েছিলেন বিদ্রোহী ব্লকের শরিক হতে। তিনিও স্বাক্ষর করছেন। তাহলে একে একে নিবেছে ডিউটি। কে বাকি পড়ে রইলেন? তোলামূলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো যারা তোলামূল বলছেন, কল্যাণ, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জি। সুদীপ বন্দ্যোপাধ্যায় দোঁয়াশলা, পাল্টি খেতে ওস্তাদ। শুনুন, ফিরাদ হাকিম পাল্টি খাবেন, তা সুদীপ ব্যানার্জি খাবেন না? কত দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে সুসম্পর্ক রেখে চলালো। ও দাবি করত উনিই নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগসূত্র। যাই হোক, রাজ্যসভায় তৃণমূল বলে আর কিছু থাকবে না। ওই দোলা সেন, সামিরুল আর কুইজ মাস্টার, এই 3 জন। দোলা সেনও শেষ পর্যন্ত কি করবেন বোঝা যাচ্ছে না। আরে মালা রায় দিল্লি চলে গেছে বিরোধীদের ব্লকে সাইন করবেন বলে। দক্ষিণ কলকাতার সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি যেখানে, কলকাতা পুরসভার চেয়ারপারসন। বুঝতে পারছেন ব্যাপারটা? তবে দিদিমণিও ছেড়ে কথা বলবেন না। তার 2 বিশ্বস্ত সঙ্গী আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি সব যাবেন আদালতে, সুপ্রিম কোর্টেই যাবেন। যে 2/3 সাংসদ আলাদা ব্লক হিসাবে নিজেদের অস্তিত্ব দাবি করতে পারেন না। তারা যদি একটা দল ছেড়ে অন্য দলে যোগ দেন তবে সেটা হতে পারে, কিন্তু আলাদা ব্লক বলে কিছু হয় না। স্পিকার এটাকে স্বীকৃতি দিলেও সেটা নাকি সংবিধান সম্মত নয়। এই মর্মে তারা দ্বারস্থ হচ্ছেন আদালতে। লং ড্রন লিগাল ব্যাটল চলবে, লং ড্রন। তারপরে নিষ্পত্তি হবে আসল তৃণমূল কারা, তহবিলের চাবিকাঠি কাদের হাতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। প্রথম কথাই, তৃণমূল আসল না তৃণমূল নকল এইসব নিয়ে ভাবার সময় বঙ্গবাসীর নেই। তৃণমূল দলটাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্যান্সারের মতো হয়ে গেছে। এটা ঐতিহাসিক প্রয়োজনে তৃণমূলের সৃষ্টি হয়েছিল। সিপিএম নেই এখন, তারা চেষ্টা করছে ঘুরে দাঁড়াতে। তাহলে তৃণমূলের কোনো প্রাসঙ্গিকতা নেই।
যারা বেরিয়ে আসছেন তারা নিজেকে আবার তৃণমূল তৃণমূল করে বলছেন কেন? অন্য কিছু বলতে পারতেন। জানি না, সেটা তাদের ব্যাপার। অতীতেও এরকম হয়েছে। 67-তে সংযুক্ত বিধায়ক দল যেবার 9 রাজ্যে কংগ্রেস ক্ষমতাচ্যুত হলো, ক্রান্তি দল, জনসংঘ, প্রজা সোশ্যালিস্ট পার্টির নির্বাচিত বিধায়করা এক হয়ে সংযুক্ত বিধায়ক দল করেছিলেন এবং তারা বিভিন্ন রাজ্যে সরকার গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। আমি জানি না আমরাই তৃণমূল দাবি করার পিছনে কি কারণ আছে। তবে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমার সুধী দর্শকরা আমার সঙ্গে সহমত হবেন কিনা জানি না। দেখুন, তৃতীয় এনডিএ সরকার, বিজেপির 240, টিডিপির 16 আর নীতিশ কুমারের 16 আর হিন্দুস্তান আওয়াম মোর্চা কয়টা দলের উপর নির্ভরশীল। তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির 12 জন বিজেপির সাংসদ আর 20 জন বিক্ষুব্ধ তৃণমূলের সাংসদ যদি স্পিকার দিয়ে দেবেন, আলাদা ব্লকের স্বীকৃতি দেয়, সংখ্যাটা কত দাঁড়ায় এনডিএর পক্ষে? 32। তাহলে 16 থেকে দ্বিগুণ। 16 জন সাংসদের সমর্থনের বিনিময়ে চন্দ্রবাবু অন্ধ্রপ্রদেশের জন্য যা আদায় করে নিয়েছেন তা 32 জন সাংসদের সমর্থনের বিনিময়ে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই অনেক বেশি আদায় করতে পারবে রাজ্যের জন্য। সবাই সচেষ্ট হবে। আর দেখুন, এই যে সংসদের শেষ অধিবেশনে 2/3 সাংসদদের সমর্থন না মেলায় মহিলা সংরক্ষণ বিল, ডিলিমিটেশন খারিজ হয়ে গেছিল। 362 জন সাংসদের সমর্থন দরকার, 298টা পেয়েছিল। তাহলে তৃণমূলের 20, মানে ব্লকের, ডিএমকে 22, ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ নিয়ে ওই সংখ্যা কিন্তু এনডিএ ছুঁয়ে ফেলবে। আমার ধারণা সংসদের বাদল অধিবেশনেই ওই বিলগুলোকে আবার নিয়ে আসা হবে। অনেকে যা বলছেন না গণতন্ত্র বিপন্ন হলো ইত্যাদি ইত্যাদি, তাদের যুক্তির ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে, আপনাদের একটা যুক্তি আছে। আমার লজিক হচ্ছে এই এক দেশ এক ভোট, অভিন্ন দেয়ানি বিধি, ডিলিমিটেশন, মহিলা সংরক্ষণ, এগুলো চালু করতে হবে দেশের স্বার্থে। এনডিএর বর্তমানে যে স্ট্রেংথ, তাতে 2/3 মেজরিটি নেই, সমর্থন জোগাড় করতে হবে। তার জন্য এই ডিফেকশনকে যদি ইঞ্জিনিয়ার করা হয় দেশের স্বার্থে ভালো, এটা আমার মত। সংসদে গিয়ে বিচিত্র অঙ্গভঙ্গি করে ওয়েলে নেমে এসে স্লোগান দেয়া, বয়কট করা, সবকিছুতেই বিরোধিতা করার যে সংস্কৃতি তৃণমূল নিয়েছিল তা বন্ধ হবে এবং দেশের রাষ্ট্রের স্বার্থে উপযোগী বিল পাশ হলে আসলে 140 কোটি দেশের মানুষ উপকৃত হন। তাই আমি এই ডিফেকশনের মধ্যে আমি কিন্তু কোনো রকম অন্যায় দেখছি না। রাজনীতি সংখ্যার খেলা, সবাই জানে, বাস্তব মেনে নিতে হবে। আগামী দিনে তার নিজের কি ইচ্ছা, কি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ভিতরে, বিশেষ করে দিল্লিতে। কথা বলেছিলাম তৃণমূল থেকে সদ্য পদত্যাগ করা প্রাক্তন রাজ্যসভার সদস্য প্রবীণ মানুষ সুখেন্দু শেখর রায়ের সঙ্গে। কি বললেন সুখেন্দু শেখর বাবু, শুনেন। আরজিকর কাণ্ডের পর থেকেই যে প্রতিবাদটা করেছিলেন সেটা খুব ন্যায়সঙ্গত ছিল, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং আপনি বলেছিলেন যে আমারও একজন নাতনি আছে, তাই আমি আতঙ্কিত এবং শিহরিত। সম্পর্কের টানাপোড়েন চলে তৃণমূলের সঙ্গে এবং আপনাকে বিনীত গোয়েলের পুলিশ ছিল, সেগুলো আমরা সব জানি। তো পালা বদল হলো, শোচনীয় বিপর্যয় হলো, আপনি রাজসভার পদ থেকে ইস্তফা দিলেন এবং কাছে খবর আপনাকে পুনরায় মনোনীত করা হচ্ছে বিজেপি থেকে। আমরা যে খবরটা পাচ্ছি, আপনি হয় অনুঘটকের কাজ করেছেন, আমি সূত্রধর বলবো না, অনুঘটকের কাজ করেছেন এবং আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে কারুর বিবেক দংশন হচ্ছে, কেউ হয়তো ভুল ভেবেছে, ধরুন লেখ
যেমন ওই সুস্মিতা দেব এবং আমি শুনছি রাজীব কুমার পর্যন্ত নাকি একই পন্থা অবলম্বনের চেষ্টা করছেন বা ভাবনা চিন্তা করছেন, চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া হচ্ছে, দেখো, আমার সিদ্ধান্তটা সম্পূর্ণ ব্যক্তিগত। আমাকে কেউ প্রভাবিত করেনি, প্রলোভিত করেনি, কেউ কোনো রকম মানসিক চাপ সৃষ্টি করেনি। কিন্তু আমি নিজে মানসিক প্রচন্ড চাপের মধ্যে ছিলাম অভয়ার সময় থেকে। আমি তখনই ভেবেছিলাম দল ছেড়ে দেবো এবং রাজ্যসভা ছেড়ে দেবো। কিন্তু তখন আমি ভাবলাম যে তাহলে তখন তো ওরা সরকারে রয়েছে, আমাকে যদি পুলিশ ওইভাবে হ্যারাস করতে পারে এবং যার জন্য আমাকে হাইকোর্টে শরণাপন্ন হতে হয়, তাহলে আমার প্রাণের নিরাপত্তাটাকেও আমার সংশয় ছিল যে আমাকে মেরে না ফেলে, সুপারি কিলার দিয়ে আমাকে মেরে ফেলতে পারে। কারণ আমাদের দলের লোকেরা তো আমাদের দলের লোককে অনেক জায়গায় সুপারি কিলার ব্যবহার করে মেরে ফেলেছে। যেমন ইংরেজবাজার পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, বাবলা সরকার, তাকে তো একদম দিনের বেলা তার অফিসের মধ্যে সুপারি কিলার দিয়ে মেরে ফেলে। এবং এখনো যারা এই খুনের অপরাধে জেল খাটছে তারা সবাই তৃণমূল। সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার অফিসের বাইরে তারা বসে কয়েকজন কথা বলছিলেন, 4-5 জন। অতর্কিতে তার উপর হামলা হলো, গুলি চললো। সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেছেন। পরে তিনি পরিষ্কার বলছেন দল করবো না, কারণ দলের লোকেরাই আমাকে টার্গেট করে সুপারি কিলার দিয়ে মারছে। পরে ধরাও পড়লো তারা। তো সে তো এই ঘটনাগুলো তো আমাদের দলের অভ্যন্তরে হয়েছে। তো সুতরাং আমি একটা অসহায় মানুষের সব টার্গেট, একজন বৃদ্ধ মানুষ, সেই পীড়িত গোয়েলে আমি এরকম বলেছি তার কাস্টোডিয়াল ইনভেস্টিগেশন দরকার। তার কাছে তো দোষী একটা লোককে মারা, একটা সুপারি কিলার দিয়ে যখন সে বা তার অন্য চাপছে বা অন্যরা কেউ বা দলের কেউ আমাকে করতেই পারে। এই ভয়ে আমি ভয়টা হচ্ছে আমার মেয়েকে নিয়ে আর নাতনিকে নিয়ে। কারণ তার মাত্র কয়েক মাস আগে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। এবার আমার মেয়ে ট্রমাটাইজ হয়ে গেছে, যে আমাকে বলছে তুমি এসব করছো কেন, আমি ভয় পাচ্ছি ভীষণ। হ্যাঁ, এবার মা চলে গিয়ে বাবাও চলে যায়, এই ভয়টা ওদের কাজ করছে। তবু আর বাচ্চাটা তো অত বোঝে না কিছু, বুঝতে পারছে একটা খারাপ কিছু হচ্ছে বাড়ির মধ্যে। মা ঠিক শান্ত নয়, দাদু শান্ত নয়, কিছু একটা ঘটছে, ও বুঝবার চেষ্টা করছে। ওর সামান্য বয়স, তখন ওর বয়স মাত্র 5 বছর। তো যাই হোক, এই পরিস্থিতিতে আমি তখন সিদ্ধান্তটা নিইনি, কিন্তু আমার মনের মধ্যে এটা ঘুরপাক করছিল যে আমি সুবর্ণ সুযোগ যদি আসে আমি নিশ্চিত ছিলাম যে দল হারবেই। আমি আমার ঘনিষ্ঠ জনকে নির্বাচনের আগে থেকেই বলেছিলাম যে দল হেরে ভূত হয়ে যাবে। এবং অভয়া ওয়াজ দ্য লাস্ট ওয়ার্নিং বাই দি পিপল। রাইট। হ্যাঁ, এই দেওয়াল লিখন যখন কোনো প্রশাসক করতে পারে না, তখন তার পতন অনিবার্য। দল হেরে যাওয়ার পরও আমি বলেছি তৃণমূল আর বেশি দিন থাকবে না, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। And I was the first person to resign from the party and Rajya Sabha. আপনার এই ভূমিকাকে একজন ব্যতিক্রমী ভাবে সমর্থন করেছেন, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কল্যাণ তো প্রেস কনফারেন্স করে বলেছে। ঠিক, এটা করেছে, বলে 2বার বলেছে, প্রেস কনফারেন্স করে 2বার বলেছে, গতকালও বলেছে, তার আগের দিনও বলেছে। তো আপনার রাজ্যসভার সহকর্মীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার ভবিষ্যৎবাণী কি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে? দেখো, আমি যতদূর জানি, আমার যতদূর মনে পড়ছে, 29 সালের আগে রাজ্যসভাতে কোনো খালি হওয়ার সম্ভাবনা নেই। তো 5টা সিট খালি হবে রাজ্যসভার 29 সালে। 6টা, সরি, 6টা। তো ততদিন পর্যন্ত অনেকে অপেক্ষা করবে, কিন্তু ততদিন পর্যন্ত অপেক্ষা করে তাদেরকে যে রিনমিনেট করবে, কোন দল করবে? যে তৃণমূল করে, একটাও জিতবে না। বড় জোর একটা জিততে পারে, 6টার মধ্যে একটা বড় জোর জিততে পারে। সে তো একদম ওদের বাড়ির চাকর যেটা আছে সে জিতবে, সেটা সে পাবে নমিনেশন যদি পায়। হ্যাঁ, তো এখন দেখা যায়। কিন্তু আবার যেহেতু বিধানসভাতে নাম্বার না, 6টার মধ্যে একটাও হবে, কারণ হচ্ছে ঋতব্রতরা যে বেরিয়ে গেছে, এরাও তো প্রায় 60 জন বেরিয়ে গেছে। তাহলে ওই সমর্থনটা তো বিজেপি প্রার্থীর দিকেই যাবে।
একটা সিটেও জিতবে না। ফলে রাজ্যসভা যারা এখন আছে তারা 3 বছর কাটাতে পারে, আগামী 3 বছর। কিন্তু আগামী 3 বছর পর রাজ্যসভাতে তাদের আর কোনো জায়গা থাকবে। তাহলে ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সদস্যরা যেরকম কার্যত লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপিতে মিশে গেল, কি হওয়ার সম্ভাবনা আছে? এটা ভাই আমি জানি না, আমি সত্যি বলছি আমি কাট অফ এখন। আমি আপাতত পলিটিক্স থেকেই কাট অফ অবস্থায় আছি। কিন্তু আমি খবর পেয়েছি, আপনিও নিশ্চয়ই পেয়েছেন, যে আবার কিন্তু আপনাকে রিনমিনেট করা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেই রাজ্যসভায়। না, আমি সেরকম এখনো আভাস পাইনি। এলে আমার অস্বীকার করার কিছু ছিল না। কারণ যা কিছু ঘটবে সামনে প্রকাশ্যেই ঘটবে, এটা তো গোপনে ঘটবে না কিছু। আমার শেষ প্রশ্ন, কানাঘুষো শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত তার অহং এবং জেদ ছেড়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলকে মিশিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে ফেলেছেন। আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা। কারণ তার যা মানসিকতা এবং যেভাবে তিনি দল এবং সরকার পরিচালনা করলেন, আমি যেহেতু এখন দলে নেই, আমি এতদিন দলে ছিলাম, এখন বেশি সমালোচনা করাটা ঠিক না, কিন্তু আমার ধারণা ও সম্পর্কে যে এরকম কোনো পদক্ষেপ উনি নেবেন বলে মনে হয় না। কারণ তিনি দুবার এই যে চুট হলো, দুবার 9 এবং 11, তাই আমি বললাম না আমার একটা কার্যকারী ভূমিকা ছিল। আমি জানি কংগ্রেস দলকে উনি বিট্রে করেছেন, সাপোর্ট উইথ গভর্নমেন্ট সারার মতো চেষ্টা করেছেন, বিজেপিকে দুবার বিট্রে করেছেন। যে অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে এসে প্রোটোকল ভেঙে তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিল, সেই অটল বিহারী বাজপেয়ী ফোন পর্যন্ত ধরেননি পরে। তো এই ট্র্যাক রেকর্ড যার আছে তার ট্রাস্ট ডেফিসিট চূড়ান্ত। সে এখন দায়ে পড়েছে বলে দলকে মিশিয়ে দেবে কংগ্রেসের সাথে, আমার মনে হয় না। তবে খেলায় আমার মনে হয় না আরো এই কারণে যে কংগ্রেস তো তারা তো ওর রোলটা বুঝে ফেলেছে, ওকে কেউ বিশ্বাস করে না, কোনো রাজনৈতিক দল ওকে বিশ্বাস করে না। আর যখনও প্রচুর সংসদ নিয়ে বলিয়ান ছিল, ভারতবর্ষের কেন্দ্রীয় রাজনীতি কার দলে কটা এমপি আছে সেটা সবচেয়ে বিচার্য বিষয়। সংখ্যার খেলা, হ্যাঁ সংখ্যার খেলা, একদমই সংখ্যার খেলা। হ্যাঁ, তো সেখানে আজকে যদি রিডিউসড হয়ে যায়, মানে তার সংখ্যাই পাইনি, তার মানে ওর দলটা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। কংগ্রেস তো চেষ্টা করবে যে পশ্চিমবাংলায় কংগ্রেস যাতে ধীরে ধীরে তার হারানো জমি ফিরে পেতে পারে। 50 বছর ধরে কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় নেই, আবার আগামী 50 বছর আসবে কিনা আমি বলতে পারি না, কিন্তু ধীরে ধীরে তো সব দলের একটা রাজনৈতিক কৌশল থাকবে যে এই পরিষদটা যেটা খালি হলো সেখানে এবার বিরোধী হিসেবে অন্তত আমরা আত্মপ্রকাশ করার একটা চেষ্টা করি। কিন্তু ঠেলায় পড়লে বুলুদা বেড়াল তো গাছে ওঠে, কিন্তু কংগ্রেস তো ঠেলায় পড়ে, তৃণমূল পড়েছে। হ্যাঁ পড়েছে, কিন্তু কংগ্রেস নেবে কিনা সেটাও তো একটা বিরাট $1,000,000 কোশ্চেন। রাইট। আর একটা জিনিস আপনি নিশ্চয়ই খবর পেয়ে গেছেন, বা এই যখন আপলোড করব তখন পেয়ে যাবেন, যে ডক্টর স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, তাপস শিল্পমন্ত্রী, তাপসাই কি মন্ত্রী? শিল্পমন্ত্রী। শিল্প, জগন্নাথ চ্যাটার্জি উচ্চশিক্ষামন্ত্রী, বিনয় স্কুল শিক্ষামন্ত্রী, শুভেন্দুবাবু ল, ল্যান্ড অ্যান্ড রিফর্মস, পুলিশ এগুলো রেখেছেন, আর স্বাস্থ্য শারদত্ত মুখোপাধ্যায়, ট্যুরিজম। কি বলবেন এই মন্ত্রী? ট্যুরিজমের মন্ত্রী কে? শঙ্কর ঘোষ, শিলিগুড়ি। শিলিগুড়ি, হ্যাঁ। না, এই যে নতুন নতুন মুখ যারা এসেছেন, যদিও তাদের মধ্যে অনেকে পুরনো লোক আছেন, যারা রাজনীতির লোক, যেমন তাপস অনেক পুরনো। আমি খুব খুশি যে তাপস গুরু দায়িত্ব পেয়েছে নতুন মন্ত্রিসভাতে। স্বপনদা আমার রাজ্যসভার কলিগ ছিলেন অনেকদিন, বিখ্যাত একজন সাংবাদিকও বটেন, খুবই উচ্চ শিক্ষিত, এবং অর্থ দপ্তর তাকে দেওয়া হয়েছে, এটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। এটা অন্তত এই যে আমরা আশা রাখি যে গত 49 বছরে বাম এবং তৃণমূল শাসনে পশ্চিমবাংলা যে মরুভূমিতে পরিণত হয়ে গেছে, এখানে একটু শিল্প আসুক, আমাদের ছেলেমেয়েরা একটু কাজ পাক, যাদের হাতে কাজ নেই তাদের হাতে কাজ আসুক, এবং আমরা 1 নম্বর ছিলাম একসময় সারা দেশে শিল্প ক্ষেত্রে। সেটা যদি 5 বছরে সম্ভব না হয়, অন্তত আমাদের এই যে মরুভূমি থেকে
অন্তত মূল উদ্যানে ফেরার একটা চেষ্টা হবে, এই ব্যাপারে আমি নিশ্চিত এবং আশাবাদী। ভালো মন্ত্রিসভা, থ্যাংক ইউ। ভালো মন্ত্রিসভা। থ্যাংক ইউ। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।